পড়েছি। আচ্ছা, এটা হচ্ছে মানে রেপ অফ দ্য লকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিমস, যে হচ্ছে তখনকার টাইমে এই কোর্ট লাইফটা যে আসলে কত ট্রিভিয়াল, কত মানে নগণ্য একটা ব্যাপার, কিন্তু এটাকে নিয়ে যে আসলে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিরা কত ইম্পর্টেন্স দিচ্ছে, এই জিনিসটাকে মক করে হচ্ছে আলেকজান্ডার পোপ এই জিনিস মানে পুরো কবিতায় হচ্ছে কোর্ট লাইফকে হচ্ছে অনেক মক করছে আর কি। তো বলে হচ্ছে যে যখন কোর্টে বেলিন্ডা যায়, সেখানে হচ্ছে বেলিন্ডার চুলের দুইটা কার্ল ছিল অনেক সুন্দর, সেই দুইটা কার্ল থেকে একটা কার্ল হচ্ছে বেরন কেটে নিয়ে আসে, আর কাটার পরপরই এটা হচ্ছে আবার হাওয়ায় মিলাই যায় ম্যাজিক হয়ে, মানে অ্যাজ ইটস আ পার্ট অফ হেয়ার, এটা তো আসলে বাতাসে উড়েই যাবে, এটা তো রাখার কিছু না। এন্ড লক মানে তো অনেক চুল এমনও না, লক মানে হচ্ছে লাইক তোমাদের মনে আছে কিনা 2001 এর দিকে হচ্ছে একটা ফ্যাশন ছিল এরকম আর কি, যে পুরা চুল স্ট্রেট রেখে নিচের দিকে কার্ল রাখবে, অথবা হচ্ছে সামনে দুই দুই পাশের থেকে দুই একটু একটু চুল হচ্ছে কার্ল করে রাখে। তো গার্লস ইউজ টু বিলিভ দ্যাট দে লুক বিউটিফুল উইথ দিস কার্লস। সো বেরনের এই জায়গাটাও এরকম, মানে বেলিন্দার এই জায়গাটা, যদিও এটা 18th সেঞ্চুরির, তাও হচ্ছে শি ট্রাইড টু মেনটেন, তখন এটা হচ্ছে আর কি একটা অনগোয়িং ফ্যাশন। সবাই কি বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে আসে হচ্ছে যে আমরা যে জিনিসটা পড়লাম যে নর্মাল এপিক বা এপিক পোয়েমের সাথে এই আমাদের হচ্ছে যে মক এপিক, এর একটা তুলনামূলক হচ্ছে আহ, ইয়েতে গেলাম আমরা পর্যালোচনায়। কিরকম? যে নর্মাল এপিকে হচ্ছে হিরোইজম থাকবে, তারপরে হচ্ছে সিরিয়াস কনফ্লিক্ট থাকবে। আর পোপের যে এপিক, এখানেও হচ্ছে দেখাচ্ছে যে এই কনফ্লিক্টটাই অনেক সিরিয়াস হয়ে গেছে, দুইটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। তো মেইন এপিকটার একরকম স্যাটায়ার করে এই এপিকটা লেখা। তারপরে হিরোইজমটা হচ্ছে বেলিন্ডার হিরোইজম, ওখানে হচ্ছে নায়ক থাকে, মেইন এপিকে নায়ক থাকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ম্যান। আর এখানে হচ্ছে আমাদের উইমেন মানে বেলিন্ডা, সে হচ্ছে হিরো। তো কম্পারিজনে দেখাচ্ছে যে কতটা বেইন, মানে কতটা মানে খামোখা হচ্ছে কোর্ট লাইফ এরকম। বলতেছে যে দাঁড়াও, আচ্ছা বলতেছে epics are therefore normally seen as an extremely lofty poems which deal with most serious of events। বলতেছে এপিক মানে সর্বদাই লেখা হয়তো আসলে কেমন, যে অনেক সিরিয়াস ইভেন্ট সিরিয়াস কনফ্লিক্টস নিয়ে, কিন্তু আমাদের হচ্ছে এখন বলতেছে যে আমাদের এই এপিকটা মক এপিকটা লেখা হয় হচ্ছে কি নিয়ে, সেটা হইতেছে এই সিরিয়াস ইভেন্টস এর মতো করেই যারা ভাব নিয়ে থাকে, মানে যারা একটা ছোট ঘটনাকে তুচ্ছ ঘটনাকে অনেক কিছু বানায় ফেলছে, এমন জিনিসের উপর মক এপিক লেখা হয়েছে। While classical epics were not composed in heroic couplets, 18th century translations of the classic often were Pope's own translations of Homer are prime examples. বলতেছে যে ইউজুয়ালি যখন মানে ক্লাসিক্যাল পিরিয়ডটা ছিল, তখন যে এপিক হয়েছে ওগুলা হচ্ছে হিরোইক কাপলেটসে হচ্ছে মানে ইয়ে হইতো না, কম্পোস্ট করা হইতো না, কারণ তখন হচ্ছে হয়তোবা এই কাপলেটস এর আইডিয়াটা ছিল না, অথবা কাপলেটস এ যদি কম্পোস্ট হইতো তখন মানুষ বুঝতো না যে এটা কাপলেটস এ কম্পোস্ট হয়েছে কেন, কারণ হচ্ছে তখন এই হিরোইক কাপলেটস এর জন্ম হয়নি, মানে এই আইডিয়াটা। তো বলতেছে যখন 18 সেঞ্চুরিতে এই এপিক গুলো ট্রান্সলেশন হওয়া শুরু করে, তখন মোস্ট অফ দা পোয়েট হচ্ছে এই ট্রান্সলেশন গুলাকে হিরোইক কাপলেটসে চেঞ্জ করে। তো বলছে যে হোমার কে হচ্ছে ট্রান্সলেট করে আমাদের আলেকজান্ডার পোপ, তো সে হচ্ছে এই এই হিরোইক কাপলেট ইউজ করে হচ্ছে ট্রান্সলেশন করছে তার এপিকের। আচ্ছা,
তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্টাইল এবং হচ্ছে সিলিনেস, এই জিনিসগুলোকে হচ্ছে মক করছে। কেন? কারণ হচ্ছে যেটা ট্রেডিশনাল এপিক সেখানে হচ্ছে ইউজুয়ালি এই নায়ক যে রেডি হচ্ছে তার আর্মর, তার শিল্ড, এইসব জিনিসকে অনেক ফোকাস করে। এখানে আবার হচ্ছে বেলিন্দার ঘুম থেকে উঠছে, বেলিন্দার রেডি হওয়াটা, বেলিন্দার আহ, নিজেকে হচ্ছে টাইম দিচ্ছেন, পাফ প্যাচ এগুলা রেডি করতেছে, এগুলাকেও হচ্ছে একরকম তুচ্ছ করতেছে, যে সাজগজ্জের যে বিষয়গুলা এগুলা হচ্ছে পুরাই ওই নায়কের সাথে কম্পেয়ার করে, এপিক হিরোর সাথে কম্পেয়ার করে বেলিন্দাকে হচ্ছে তুচ্ছ একটা স্থানে রাখতেছে। আচ্ছা, তারপরে তো আমরা ওই জিনিস দেখলামই যে হচ্ছে ডিডোর সাথে তুলনা করা হয় বেলিন্দাকে। তারপরে হচ্ছে আর্মর গুলার সাথে তুলনা করা হয় হচ্ছে পাফ, পিনস অ্যান্ড ব্লাসন এগুলোর সাথে। তারপরে হচ্ছে আহ, কি জানি ইনিড, হ্যাঁ ইনিডের যে ইয়েটা, কি জানি ওই মহিলাটার নাম, ওর সাথে হচ্ছে অ্যানাকে তুলনা দেওয়া হয়। হ্যাঁ, Pope directly parodies portions of his own translations of Homer to draw a close comparison between the intensity of battle and the triviality of court culture. For instance, the line where wigs with wigs, with sword not strive, bigs vanish bigs, coaches coaches drive, echoes Pope's own translation of the Iliad. বলতেছে এই লাইনগুলার মধ্যে এটা হচ্ছে পুরাই ইলিয়াডের যে ও হচ্ছে ট্রান্সলেশনটা করছে ক্লাসিক্যাল গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে যে ও ইংলিশে আনছে, সেই জিনিসের হচ্ছে একরকমের ইয়ে পাওয়া যায় হচ্ছে যখন আমরা রেপ অফ দ্য লক পড়বো। মানে এখানেও ও হচ্ছে চেষ্টা করছে ডিরেক্ট একটা কম্পারিজন আনতে, সেটা হচ্ছে হোমারিক মেন আর ভেন অ্যাক্টিভিটিস পারফর্ম বাই হিজ ওন ক্যারেক্টার্স। মানে হোমারের যে ক্যারেক্টার তাদের এটা কত স্ট্রং ছিল, সেই ওখানে মানে বলতেছে তলোয়ারের সাথে তলোয়ার হচ্ছে যুদ্ধ করবে, তারপরে কোচের সাথে কোচ হচ্ছে ড্রাইভ করবে। আর এখানে পোপ দেখাচ্ছে যে এরকম কম্পারিজন দিচ্ছে তার নিজের ক্যারেক্টার গুলার মধ্যে, বেলিন্ডা, তারপরে হচ্ছে বলো ব্যারন, মানে লাইফ কত হচ্ছে ট্রিভিয়াল এদের জন্য, এই জিনিসটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে বলতেছে by adopting an epic meter and drawing comparisons between Homeric figures and his own characters, he is able to emphasize that the corners and duties of court life are ultimately insubstantial and appear downright silly alongside the great struggles depicted in epic poetry. এই যে লাস্ট লাইনটাই হচ্ছে আসলে আমাদের ইম্পর্টেন্ট, যে বলতেছে এই এপিক মিটার ইউজ করছে আর হচ্ছে কম্পারিজনটা হচ্ছে হোমারিক ফিগারদের সাথে, মানে বেলিন্ডা, তারপরে হচ্ছে ব্যারন, তারপরে অ্যান থেলিস্ট্রিস, এদের এদের হচ্ছে কম্পারিজনটা বলতেছে কার সাথে, হোমারিক ফিগারদের সাথে, হোমারের যে ক্যারেক্টার গুলো ছিল। এইটা করে সে হচ্ছে বলতেছে, সে এমফাসাইজ করছে কি কনসার্ন গুলা, যে মানে ওই সময়কার কোর্ট লাইফের যে ইনসাবস্টেন্সিয়াল ডাউনরাইট সিলি অ্যালংসাইড, হ্যাঁ বলতেছে যে মানে যত তুচ্ছ কর্মকাণ্ড, যত হাবিজাবি জিনিস যেগুলা হচ্ছে আসলে মানে শুধু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মধ্যেই হইতো, এই জিনিসগুলোর সাথে সে তুলনা করছে হোমারের বিশাল যুদ্ধের ঘটনা করে। তারপরে হচ্ছে সে একটা স্ট্রাগল পুট করছে এই দুইটা জিনিসের মধ্যে। এইভাবেই সে হচ্ছে মেইন এপিক পোয়েমটাকে মক করে নিজের একটা স্যাটারিক্যাল পজিশন দাঁড় করাইছে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির বিরুদ্ধে। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে তোমরা এবার আমাকে একটা কম্পারিজন বলো একজন একজন করে, সেটা হচ্ছে মক এপিক আর এপিকের মধ্যে পার্থক্যটা কি বুঝলে এতক্ষণ পরে?
ম্যাম ছোট কোনো কিছুকে যখন মানে খুব বড় কি করে দেখানো হয় সেটা হচ্ছে ম্যাপের। আচ্ছা, তারপরে আরেকজন। ম্যাম এপিক হলো মানে এপিকের কাহিনী হলো হিস্টোরিক্যাল, বা মক এপিকের কাহিনী মানে রেগুলার কাহিনী, যেটাকে রেগুলার লাইফ থেকে ই নিচ্ছে। বড়ভাবে দেখানো হয়। গুড। তারপরে অন্য কেউ এই দুইটা পয়েন্ট ছাড়া বলো। শুনতে পাচ্ছো? ঘুমায় গেছে মেবি ম্যাম সবাই। ঘুমায় যাওয়ার কি কাহিনী? আচ্ছা, ইতি মল্লিক আছো? পড়া না বললে আজকে কিন্তু সবার অ্যাটেন্ডেন্স 0। মোহাম্মদ মশিউর রহমান মিশুক, জোবায়ের হোসেন সোহাগ। জি ম্যাম। হ্যাঁ মশিউর, জি ম্যাম। বলো। এপিক আর মক এপিকের মধ্যে পার্থক্য বলো। ম্যাম মনে পড়তেছে না তো। তো মনে করা লাগবে না, এখানে তোমার সামনে স্ক্রিন দিয়ে আছে। আর আমরা হচ্ছে 2 সেকেন্ড আগেও পড়াইলাম। আর তোমার দুইটা ফ্রেন্ডও একটু আগে বললো। কোথায় ছিল জি তুমি? ম্যাম, ওই দুটা তো শুনেছি আর কি। শুনেছি, আর একটু আমি বাইরে যেগুলো ছিলাম। বললাম ওগুলা শুনো নাই? জি ম্যাম, ওগুলো তো বলো। জোবায়ের হোসেন সোহাগ, জি ম্যাম। বলেন। এপিক আর মক এপিকের মধ্যে পার্থক্য বলেন। আচ্ছা, আই আই গেট দ্যাট যে আপনারা কারোই কোনো সমস্যা নাই, যারা বলেন নাই তারা যদি অ্যাটেন্ডেন্স না পান, কারণ এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিছি। তারপরে আমি শুনতে চাই না যে ম্যাম আমি তো প্রেজেন্ট ছিলাম, কারণ এরকম প্রেজেন্ট থাকার আসলে লাভ নেই। পূজা সাহা, 10 জন জি হতে ম্যাম। খুব মজা হয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা করে ধরা যায়। হ্যাঁ, এপিক আর মক এপিকের মধ্যে একটা পার্থক্য বলো। এপিক হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আর মগ এপিক হচ্ছে ডিসক্রিপশনটা একটু ডিপ, বড় আকারের। না, এপিক হচ্ছে লং নেরেটিভ পোয়েম, মক এপিকও লং নেরেটিভ পোয়েম। দুইজনেই হিরোইক কাপলেটে লেখা হবে, এগুলাতে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে স্টোরি, কনফ্লিক্ট, ম্যাম, ওয়ার। এটা কি শুধু গল্পের মতো বলে যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, বলতেছি এটা শুধু মানে কবিতাটা আর কি গল্পের মতো বলে যাবে, লাইন আকারে থাকে না। এটা তো এপিকের সাথে মানে সম্পর্ক না, আমি বলতেছি পার্থক্য যে কথাটা সেটার কথা। পার্থক্যটা হচ্ছে দুইজনেরই স্ট্যান্ডার্ডাইজেশন বলো, ক্যারেক্টার বলো, সবই সেম। যে হিরোইক কাপলেটে লেখা হবে, স্ট্যান্ডার যেরকম থাকার কথা ওরকম থাকবে, একটা মিউজ দিয়ে শুরু হবে, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা হবে হচ্ছে যখন তোমার স্টোরিটা, এটার স্টোরি থাকবে হচ্ছে যে তোমার হিরোইজম, কনফ্লিক্ট, এই দুইটা জিনিসকে ফোকাস করবে। আর মক এপিকের যে স্টোরি, সেখানে হচ্ছে একটা ট্রিভিয়াল ম্যাটারকে অনেক বড় করে দেখানো হবে, যেটা আরমান বললো, যে হচ্ছে একদম ছোট একটা ঘটনা, তুচ্ছ একটা ঘটনাকে
অনেক ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এরকম স্টোরি নিয়ে লিখবে যখন, তখন হচ্ছে ওটা মক এপিক। মানে এপিককে মক হুম। করা হচ্ছে। মক মানে বুঝো তো? আমাকে দাও। মক মানে যদি ম্যাডাম না মগ বুঝো বলতে কি একটু মানে বোঝাবো। হ্যালো ম্যাডাম আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাডাম, এতক্ষণ আমি অনেক কিছু বলছি কিন্তু কিচ্ছু শোনা যায় নাই। ও আচ্ছা, হ্যাঁ এবার বলো। মক এপিক আর এপিকের ম্যাডাম মধ্যে মগ বলতে তো পার্থক্য এখানে বলো। উপহাস বোঝানো হয়েছে, তো হ্যাঁ, এটা এই তো কি গুড। মানে তুমি কিছু ইতি বলো। যে যদি কোনো মানে তুচ্ছ অল্প কিছু ঘটনাই যখন উপহাস করে অনেক বড় করে বলে তখন সেটা হচ্ছে মগ। গুড। আর এপিক বলতে ম্যাডাম ওই যে মহাকাব্যের আমরা যে অনেক কাব্যের কাব্যিক যে মহাকাব্যগুলো থাকে সেটাই হচ্ছে এপিক। হ্যাঁ, তো আমাদের যে উপহাস ভিত্তিক যে মহাকাব্য, এটাই হচ্ছে মক এপিক। মানে এখানে উপহাস করেই ওই মানে মহাকাব্যর আদলে একটা বড় জিনিস লিখবে, একটা বড় কবিতা লিখবে। কারণ হচ্ছে বোঝানো হচ্ছে যে যেই ঘটনাটা ঘটছে এটা খুবই ট্রিভিয়াল। মানে ফর এক্সাম্পল রেপ অফ দ্য লক, এখানে হচ্ছে দেখো যে একটা কোর্ট লাইফে একজনের চুলের একটু অল্প অংশ কেটে নিচ্ছে দেখে একটা বিশাল কবিতা লিখে ফেলছে আলেকজান্ডার পোপ। তো এই জিনিসটাই হচ্ছে মক এপিক, যে তোমার ছোট্ট একটা জিনিসকে আসলে এপিকের যে বড় ওয়ার কনফ্লিক্ট সেই জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ওয়ান অফ দ্য কম্পারিজনস আর ক্যারেক্টারের মধ্যে কম্পারিজন, যে এপিকের ক্যারেক্টার হচ্ছে হিরোইক, এপিকের ক্যারেক্টার হচ্ছে মোস্ট অফ দ্য কেস মেন আর হিরোইক। আর মক এপিকের মধ্যে জেন্ডার যে কোনো হতে পারে। ধরো ওই যে বেলিন্ডা, কি ধরো বেলিন্ডা উইমেন হয়েও ওকে হিরোইক বানাইছে। তারপরে আবার দেখো যে বাকি ক্যারেক্টার গুলা কিরকম, যে অ্যাকিলিস, তারপরে হচ্ছে প্যারিস, হেলেন, এরা সবাই হচ্ছে স্ট্রং ক্যারেক্টার টু গেট ইনভলভ ইন দ্য কনফ্লিক্ট। আর আমাদের যে ক্যারেক্টার তারা হচ্ছে বেলিন্ডা, ব্যারন, অ্যান, থেলেস্ট্রিস, এরা। তো এদের হচ্ছে মানে ক্যারেক্টার গুলাই হচ্ছে যে they don't want, but if they get to they will get involved the battle। মানে একরকম আলেকজান্ডার পোপ হচ্ছে লিখার সাথে ওদেরকে যুদ্ধ যুদ্ধ একটা ফিল দেওয়াচ্ছে, কিন্তু ওরা কিন্তু আসলে ওরকম চায়ও না। যেমন থ্যালেস্টিস যখন বলল ওকে যে তুমি হচ্ছে তোমার চুলের গোছাটা ফেরত চাও, তখনই ওর মনে হয়েছে যে হ্যাঁ ফেরত চাওয়া উচিত। ওর ভাইকে বললো, তারপরে হচ্ছে ওরা ফেরত চাইলো, দো ইটস নট পসিবল টু রিটার্ন, এরকম। তো হচ্ছে বলা হচ্ছে যে মেইন যে এপিক, ওখানকার ক্যারেক্টার গুলা হচ্ছে অনেক স্ট্রং অ্যান্ড কনফ্লিক্টিং। আর আমাদের মক এপিক যে এখানের ক্যারেক্টার গুলা হচ্ছে মানে লেস স্ট্রং অ্যান্ড ওরা হচ্ছে মক করার মতোই ক্যারেক্টার আসলে। মানে দে টোটালি আর ইন দ্য জাক্সটা পজিশন, লাইক অপোজিট একটা টাইপ জায়গায় আছে এরকম। আর মিলগুলা কি, মিলগুলা হচ্ছে বোথ অফ দ্য এপিক্স আর লং narrative poem. Both of the epics maintain same epic meter. Both of the epics are written in the heroic couplets. এগুলা এগুলা হচ্ছে ওদের মিল। আর অমিলগুলা কি, ক্যারেক্টাররা ডিফারেন্ট, টোটালি স্ট্রং আর একজন হচ্ছে লেস স্ট্রং। আর এপিকে আবার হচ্ছে ধরো অনেক বড় যুদ্ধ, হিস্টোরিক কোনো ইভেন্ট নিয়ে এপিক লেখা হবে। আর মক এপিক লেখা হবে হচ্ছে ট্রিভিয়াল কোনো ম্যাটার নিয়ে। তারপরে ওইটা হচ্ছে হিস্টোরিক নিয়ে, এটা হচ্ছে রেগুলার লাইফের কোনো ঘটনা নিয়ে, এরকম আর কি। ক্লিয়ার হয়েছে সবার? ম্যাম এই পিক গুলো তো মেইনলি আপনার ওই হিরোদের স্ট্রাগল, তারপরে বিভিন্ন ব্যাটেল এইসব যুদ্ধ, নিয়ে। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে। আর মক এপিক জি গুলা ম্যাম। হচ্ছে ওইটাকে মক করে লেখা হচ্ছে যে রেগুলার লাইফের যারা হিরো, যারা বেলিন্দার মতো, যারা বা এর চেয়েও তুচ্ছ যাদের জীবনের ঘটনা, যে ধরো জুতায় পাড়া দিছে দেখে হচ্ছে যুদ্ধ ঘোষণা করে ফেলবে, এই টাইপ লোক আর কি। তো এদের যে কোর্ট লাইফটা যে কিরকম, এই জিনিস নিয়ে হচ্ছে অ্যারিস্টোক্রেট ফ্যামিলিকে মক করে মূলত আলেকজান্ডার পোপ হচ্ছে এই জিনিসটা লিখছে।
জি সবাই কি বুঝতে পারতেছো? জি ম্যাম। ওকে, জি ম্যাম। এখন আরেকটা থিম হচ্ছে বিউটি ভার্সেস পোট্রি। এটা কেমন? এটা আমরা পড়ি। Alexander Pope's The Rape of the Lock offers a satirical glimpse into 18th century court life, emphasizing society's focus on beauty and appearance. বলতেছে যে একটা মানে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক হচ্ছে 18 সেঞ্চুরির কোর্ট লাইফ নিয়ে একটা উম, একটা একরকমের হচ্ছে তোমাকে ভিউ পয়েন্ট দেয়, একটা দর্শন দেয়। কেমন? সেটা হচ্ছে যে স্যাটেরিক্যাল। কারণ হচ্ছে ওই সময়ের মানুষের মেইন ফোকাসই মানে ওই সোসাইটিটার মেইন ফোকাস হচ্ছে বিউটি আর অ্যাপিয়ারেন্স, কে কত সুন্দর এবং কে কত প্রেজেন্টেবল এরকম। Centered around the experience of a beautiful young woman, Belinda, who loses a lock of her hair to the seizures of an infatuated baron, the rape of the lock steadily becomes sillier and sillier as it goes along, and the characters descend into a kind of pretend battle over the lock. বলতেছে কেন এটাকে হচ্ছে সিলিয়া মানে একটা স্যাটারিক্যাল ভিউ পয়েন্ট দিচ্ছে, কারণ ওই যে বেলিন্দার যে চুল, সেই চুল হচ্ছে একটা মেন ব্যারন, তার হচ্ছে সিজারের আন্ডারে হচ্ছে তার চুলটা চলে গেছে, এবং সেই চুল নিয়ে যখন ঘটনা আগাইতেছে সেই কাটা চুল নিয়ে, সেই জিনিসটাই হচ্ছে দেখাচ্ছে যে অনেক সিলি মানে রেপ অফ দ্য লকের যে মহাকাব্যটা, এটা আস্তে আস্তে অনেক সিলিয়ার হয়ে যাইতেছে। এবং কখন এটা সবচেয়ে বেশি সিলি হয়ে গেল, যখন হচ্ছে ওরা এই লকের উপরে হচ্ছে যুদ্ধ ঘোষণা করে যে হচ্ছে দিতেই হবে, এরা বলছে দিবে না, এরকম করে যখন ফাইনালি ওরা একটা মানে এই যে দুই ফ্যামিলির মুখ দেখবে না, একরকম কোয়ারেলসাম একটা ইনসিডেন্ট তৈরি হয়ে যায়। তখন বলতেছে যে এই সোসাইটির যে আসল যে মানে সিলি ব্যাপারগুলা, এই বিউটি তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স নিয়ে যে সিলি একটা পজিশন মানুষগুলোর মধ্যে কোর্ট লাইফের, সেই জিনিসটাকে হচ্ছে বলতেছে যে আরো খারাপ অবস্থা হয়ে গেছে, যে তখন এই জিনিসটা নিয়ে ওরা এমন একটা পজিশনে চলে গেছে যে রিলেশনশিপের চেয়ে বড় হয়ে গেছে বিউটি। Coupled with the Clarissa's wise speech, which argues that women waste too much time focusing on their looks rather than thinking about how to be better people, it might appear at first glance that Pope's central thesis is the idea that this kind of obsession with beauty is fundamentally absurd. বলতেছে যে ক্লারিসা একটা জায়গায় বলে যে মেয়েরা অনেক বেশি হচ্ছে আয়নার সামনে সময় নষ্ট করে নিজেদেরকে রেডি করতে, এর চেয়ে বেশি সময় নষ্ট করতে যদি কেমন মানুষ হতে পারতেছে এটা ভাবতে, তাহলে সোসাইটিটা ভালো হতো। তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে আমাদের যে হচ্ছে আহ ইয়ে আমাদের যে আলেকজান্ডার পোপ যে রাইটার, সেও হচ্ছে বেলিন্দার বেলিন্দার হচ্ছে কণ্ঠে তার কণ্ঠটা আমরা পাই। আসলে আলেকজান্ডার পোপেরও মেইন টার্গেট হচ্ছে যে বিউটি এটা কোনো ম্যাটার করে না, বিউটির চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে একটা মানুষ, একটা মেয়ে সে মানুষ হিসেবে কেমন, এই জিনিসটা। সো অ্যাকর্ডিং টু আলেকজান্ডার পোপ, এই অবসেশন উইথ বিউটি ইজ ফান্ডামেন্টালি অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে কোন মানে সেই জিনিস যেটার কোনো আসলে কোনো মূল্য নেই, কোনো দাম নেই এরকম। But the poem's conclusion, in which the lock ascends to heaven as a new constellation, seems to suggest that perhaps true beauty might really be some of our value after all, but only if it takes the subject of poetry, thus achieves a kind of literary immortality. এই যে এখন আমরা যে থিমটা পড়লাম বিউটি ভার্সেস পোয়েট্রি, সেইখানে আসলাম যে এতক্ষণ আলেকজান্ডার পোপ বলতেছে ক্ল্যারিসার কণ্ঠে যে মেয়েদের আসলে এত সময় আয়নার পিছনে নষ্ট করার কিছু নাই, ওরা হচ্ছে মানে দে ক্যান ওয়েস্ট দেয়ার টাইম বিং ইন ইটারনালি বিউটিফুল, লাইক হচ্ছে তারা ভিতর থেকে সুন্দর হবে, সেই সৌন্দর্যটা হচ্ছে তাদের ম্যাটার করতে হবে। তো এখানেই বলতেছে যে কিভাবে পোয়েট্রির সাথে রিলেট করছে।
বলছে কোনো মেয়ের সৌন্দর্য যদি এমন হয় যে সেটা কবিতা লেখার মতো সুন্দর, তখন বলতেছে সেই সৌন্দর্যের আবার দাম আছে। কেন? কারণ এইটা হচ্ছে একটা লিটারেরি ইমর্টালিটি অর্জন করবে। মানে যখন একজনের এই যে বনলতা সেনের সৌন্দর্য কিন্তু আসলে লিটারেরি ইমর্টালিটি পেয়ে গেছে। আমরা এত বছর পরেও কিন্তু বলি হচ্ছে বিদিশার মতো অন্ধকার চুল। তো তার চুলের সৌন্দর্য যখন হচ্ছে সাবজেক্ট অফ পোয়েট্রি হয়ে গেছে, তার চোখ যখন সাবজেক্ট অফ পোয়েট্রি হয়ে গেছে, তখন হচ্ছে দে অ্যাচিভড আ কাইন্ড অফ লিটারেরি ইমর্টালিটি। সো এরকম সৌন্দর্যকে পোপ বলছে যে ইফ দ্য বিউটি ইজ দিস মাচ বিউটিফুল, তাহলে হচ্ছে এই সৌন্দর্যের দাম আছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। সবাই কি বুঝতে পারতেছো জিনিসটা কি? Yes, বিউটির ma'am. সাথে কেন পোয়েট্রিকে হচ্ছে বলতেছে, তুলনা করতেছে? প্রথমে বলতেছে বিউটিফুল হচ্ছে ভিতর থেকে বিউটিফুল হইলেই ঠিক আছে, আয়নার সামনে এত সময় দেওয়া লাগবে না, বাইরের বিউটির কোনো দাম নাই। কিন্তু আবার পরক্ষণেই পোপ বলতেছে যে কেউ যদি এত সুন্দর হয় যে সে কবিতার বিষয়বস্তু হয়ে উঠছে, তো তার ওই বাইরের বিউটিরও হচ্ছে দাম আছে। কারণ সে হচ্ছে লিটারেরি ইমমর্টাল হয়ে যাবে, যে তাকে যুগ যুগ ধরে মানুষ তার এই সৌন্দর্য মনে রাখবে, দেখবে। মানে তাকে না দেখলেও শব্দের মধ্যে তাকে দেখবে। বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা। Pop mocks Belinda's fixation on her own beauty by comparing her with an epic hero about to go into battle, which makes her own process of beautifying herself for a day at court appear relatively slow stakes and insignificant. বলতেছে বেলিন্দার যে বিউটি প্রতি যে তার নিজের আকর্ষণ, মানে নিজের সৌন্দর্যের প্রতি যে তার নিজের আকর্ষণ, এবং সে যে সময় নিয়ে রেডি হয়, এই জিনিসটাকে পোপ হচ্ছে তুলনা করছে একটা হিরো যখন ব্যাটেলে যাবে সেই সময়ের সাথে। আচ্ছা, আমাদের কল যখন কেটে যাবে আমরা হচ্ছে আবার সেম লিঙ্কই জয়েন করব। ওকে? আচ্ছা, বলতেছে যে which makes her own process of beautifying herself for a day at court appear relatively low stakes and insignificant. বলতেছে একটা হিরো যখন ব্যাটেলে যাওয়ার জন্য রেডি হয়, সেই জিনিসের সাথে তুলনা করছে বেলিন্দার রেডি হওয়ার, সে কোর্টে যাবে তাই। তো এই জিনিসটাকে বলতেছে খুবই ট্রিভিয়াল একটা জিনিস, মানে খুব আহ মানে খুব ন্যূনতম একটা ব্যাপার বুঝাই ফেলছে, যে হচ্ছে মানে এইটা করে সে হচ্ছে নিজেকে ইনসিগনিফিকেন্ট বানায় ফেলতেছে। যদিও সে হচ্ছে হিরোইক একটা জায়গায় আছে, কিন্তু এটা করার মাধ্যমে সে খুবই লো স্টেকের একটা মানুষ হয়ে গেছে আর কি। In Canto 1, Pope describes Belinda's completed toilet as awful beauty. আচ্ছা, টয়লেট মানে কিন্তু বাথরুম না, টয়লেট মানে হচ্ছে টয়লেট্রিস, মানে তার প্রসাধনী আর কি। তো বলতেছে ক্যান্টো ওয়ানে পোপ হচ্ছে ওর যে প্রসাধনী এদেরকে বলছে অফুল বিউটি, মানে হচ্ছে মানে অফুল মানে তো বুঝো সবাই। ম্যাডাম ওয়ার্ডটা কি ছিল? অফুল 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 মানে বুঝো না, মানে ব্যাড, মানে হচ্ছে যেটা মানে আনইম্পর্টেন্ট এট দ্য সেম টাইম ব্যাড আর কি, মানে প্লিজেন্ট না কারো কাছে, ওরকম আর কি। তো এরকম কিন্তু বিউটিফুলও বলতেছে, বিউটিও বলতেছে এরকম। সো অফুল বিউটি হ্যাভিং প্রিপেয়ার্ড ইটস আর্মস, বলতেছে যেরকম হচ্ছে আর্মস মানে কিন্তু এই যে এই ওয়ার্ডটা যখন দিল পোপ হচ্ছে এটা ইন্টেনশনালি দিছে, কারণ আর্মস হচ্ছে ইউজুয়ালি সৈন্যরা ইউজ করে। হ্যাঁ, তো সেখানে হচ্ছে বেলিন্দার প্রসাধনীকে বলতেছে ওর আর্মস, মানে আবারও মক করলো ওর পজিশনটা, যে অ্যাজ ইফ ও হচ্ছে যুদ্ধে যাচ্ছে আর এগুলো হচ্ছে ওর আর্মস। Here, Pope compares Belinda's having finished grooming herself at her dressing table to an awe-inspiring warrior putting on all of his armor and weapons. বলতেছে যে এখানে মানে পোপ বলতেছে যে বেলিন্দার এই যে পুরা যে সাজ ধাজকে যে রেডি হইতেছে, এই জিনিসটাকে বলতেছে যে
পুরা একদম নিজেকে সে মনে করতেছে যে সে যুদ্ধে যাইতেছে, তার আর্মর লাগবে, তার হচ্ছে এরকম সব রকমের মানে উইপন লাগবে। তো এই জিনিসগুলোকে হচ্ছে পোপ কম্পেয়ার করতেছে তার সাথে, মানে বেলিন্ডার সাথে একটা হিরোইক মানে ক্যারেক্টারের এরকম। The cliche of the hero getting dressed in his armor in preparation for battle in commonplace of epic, বলতেছে যে এই যে ড্রেসড আপ হচ্ছে সে একটা হিরোর মতো, এই জিনিসটাকে বলতেছে যে ক্লিশে করে, মানে ক্লিশে ভাবে হচ্ছে কম্পেয়ার করতেছে যে একজন এপিক হিরোর সাথে একজন নর্মাল একটা মেয়ে যে রেডি টেডি হচ্ছে এর তুলনা। The cliche of the hero getting dressed in armor in preparation for battle in a commonplace of epic. So here, Pope is in fact mockingly comparing Belinda seeking. আচ্ছা, আমরা আবার জয়েন হই, হ্যাঁ? আচ্ছা, এখন বলতেছে হচ্ছে যে Pope is in fact mockingly comparing Belinda's seeking to make herself as attractive as possible with a warrior of epic preparing for battle. বলতেছে যে পোপ হচ্ছে বেলিন্দাকে আসলে মক করতেছে, কেন? কারণ সে হচ্ছে নিজেকে ওয়ারের যে হিরো তার মতো ইম্পর্টেন্ট ভাবছে নিজেকে আর কি, এরকম। তো এই জন্য হচ্ছে সে এত এফোর্ট দিচ্ছে রেডি হওয়ার পিছনে। তো এটা হচ্ছে পোপের আইডিয়া অ্যাবাউট বেলিন্ডা আর কি। তো বলতেছে, but while an epic hero normally goes to battle nobly to fight for some great cause, Belinda's efforts appear most entirely self-serving. বলতেছে এপিক হিরো আসলে এত রেডি টেডি হয়ে কই যায়, কোনো গ্রেট কজে যুদ্ধ হয়েছে ওই জিনিসে যায়, কিন্তু বেলিন্দার যে হচ্ছে এফোর্ট সেটা হচ্ছে যে সে সেলফ সার্ভিং, মানে হচ্ছে ওই যে আমরা প্রথমে বললাম যে তখনকার টেন্ডেন্সিটাই ছিল মেয়েরা হচ্ছে বিউটিফুল অ্যান্ড প্রেজেন্টেবল ওয়েতে নিজেকে হচ্ছে সবার সামনে তুলে ধরতে পছন্দ করে, মানে দ্যাটস দ্য অনলি কজ অফ আ গার্ল টু প্রেজেন্ট এভরিওয়্যার, যে হচ্ছে তার নিজের সৌন্দর্য বিলি করে বেড়াইতে হবে এরকম। She is not fighting for a cause, but she is instead trying to beautify herself for her own pleasure. This emphasizes just how unimportant her interest in beauty is. বলতেছে যে বেলিন্ডা কখনোই হচ্ছে কোনো নোবেল কজের জন্য কোথাও যায় না, সে হচ্ছে নিজেকে সুন্দর লাগবে এই জিনিসের জন্য, একমাত্র তার নিজের সৌন্দর্যের প্রতি নিজের যে ইন্টারেস্ট সেইটা এনহ্যান্স করার জন্য সে হচ্ছে রেডি হয়। Relative to the great concerns of the epic hero, Belinda's own interests, Pope emphasizes through the comparison, stem from her own vanity and have no life and death consequences. বলতেছে যে ওর যখন মানে একটা এপিক হিরোর সাথে তুলনা করা হচ্ছে তখন কি হবে যে ওর একটা লাইফ ডেথ একটা কনসিকোয়েন্সেস থাকবে, কিন্তু এখানে বেলিন্ডার ক্ষেত্রে বলা হচ্ছে যে বেলিন্ডার লাইফে একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে ওর সাজসজ্জার যে জিনিস, ওখানে আর ওর আর কোনো কনসার্ন নেই, তো ওইটাই হচ্ছে ওর লাইফ ডেথ কনসিকোয়েন্স আর কি। Furthermore, towards the end of the poem, Pope uses Clarice's speech on the value of beauty to emphasize the ultimate futility in placing value in such a transient thing as beauty. বলতেছে যে শেষের দিকে হচ্ছে পোপ ক্ল্যারিসার ওই স্পিচটা আনে যে মেয়েরা কেন এত সময় নষ্ট করে, তারা তো নিজেদের মানে বেটার হিউম্যান বিং হওয়ার জন্য এত সময় নষ্ট করতে পারে, তারা কেন সাজগোজ্জার দিকে এত সময় নষ্ট করে। তো বলতেছে যে এইটা যখন বেলিন্ডা এটা যখন হচ্ছে পোপ আনে তখন হচ্ছে বোঝায় যে হচ্ছে মানে পুরো জিনিসটা যে কত মানে ভেইন, কত আনইম্পর্টেন্ট, কত মানে আগে জিনিসটা হচ্ছে পোপ হচ্ছে এই মশিউর মাইক্রোফোন অফ কর। ক্ল্যারিসের যে স্পিচ ওইটার মাধ্যমে প্রকাশ করে। ফর ইনস্ট্যান্স, in Canto 5, Clarice attempts to de-escalate the quarrel over the lock by reminding the court that there is no point obsessing over the bodily perfection the lock represents. বলতেছে যে যখন ক্যান্টো 5-এ ক্ল্যারিসা হচ্ছে একটা মানে ওই মানে চুলের গোছা কেটে নেওয়াতে যখন একটা ঝগড়া হচ্ছিল, মানে একটা বিচারের মতো বসছে, সেখানে হচ্ছে সে কোর্টে বলে যে এই একটা মানে শারীরিক সৌন্দর্যের সাথে রিলেটেড কোনো জিনিস নিয়ে এত কিছু ঝগড়া করার কোনো পয়েন্ট নাই, এটা ক্ল্যারিসা বলে আর কি। দিস ইজ বিকজ বিউটি মাস্ট ডিকে,
curled or uncurled, since mock will turn to gray. এই কোডটা সবাই লিখবাই খাতায়। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোডস অফ পুরা এই মকিপি। সেটা হচ্ছে যে বিউটি মাস্ট ডিকে। এখানেই বুঝাচ্ছে যে সৌন্দর্য শেষ হবেই, সৌন্দর্য কোনোদিন থাকবে না। বলতেছে কার্লড অর আনকার্লড, মানে যদি কার্ল থাকুক অথবা আনকার্ল হোক সেটা ম্যাটার করে না, কিন্তু বিউটি একসময় মানে ফেড হয়ে যাবে। বলতেছে সিন্স লক্স উইল টার্ন টু গ্রে, মানে এই যে চুল, আজকে যে চুল নিয়ে হচ্ছে এত কথা বলা হচ্ছে, বলতেছে এই চুলও হচ্ছে একসময় সাদা হয়ে যাবে, মানে পেকে যাবে আর কি। তো বলতেছে এই জন্য এই চুল নিয়ে এত ঝগড়াঝাটির কোনো মানে ক্ল্যারিসা বুঝে উঠতে পারতেছে না। In simpler terms, Clarice's point here is that since one day everyone will grow old, it is important to remember that all beauty will fade and all her hair ultimately turns grey, no matter how nicely styled. বলতেছে যে ক্ল্যারিসার পয়েন্ট হচ্ছে যে সবাই এক সময় বয়স হয়ে যাবে, মানে শরীরের চামড়া কুঁচকে যাবে, চুল সাদা হয়ে যাবে। তো সেই জন্য শারীরিক কোনো ব্যাপার নিয়ে সম্পর্ক নষ্ট করা বা ঝগড়া করা এগুলার পক্ষে হচ্ছে ক্ল্যারিসা না। সে বলতে চায় যে এই চুল নিয়ে যে এত গর্ব করা হচ্ছে, এই চুলও এক সময় ঝরে পড়ে যেতে পারে, এই চুল এক সময় পেকে যেতে পারে। তো সে বলতে চাচ্ছে যে এটা মাথায় রাখা উচিত যে যত সুন্দর করে স্টাইল করা হোক না কেন, এই চুল হচ্ছে তোমার মানে সারা জীবন থাকবে না। তো এটা নিয়ে কোনো সম্পর্ক নষ্ট করার পক্ষপাতী ক্ল্যারিসা না। এটা হচ্ছে আসলে পোপেরি ভয়েস থ্রু দ্য ক্ল্যারিসা। Therefore, to devote so much focus to the snipped lock is to misplace effort. All beauty is transient, so losing beauty today isn't much different from losing it later on. বলতেছে ক্ল্যারিসা বলতেছে যে এই জন্যই হচ্ছে তোমার একটা কেটে ফেলা লকের উপরে এত ইম্পর্টেন্ট বা এত হচ্ছে মনোযোগ দেওয়ার কিছু নাই, ঝগড়া করার কিছু নাই। কারণ আজকে চলে গেলেও যা, কিছুদিন পরে কয়েক বছর পরে চলে গেলেও একই, কারণ বিউটি একসময় চলেই যাবে। Clarissa suggests that women focus their energies on becoming the best moral beings as they can, as charms strike the sight, but merit wins the soul. বলতেছে ক্ল্যারিসা বলতেছে যে উইমেনদের ফোকাস করা উচিত তারা কেমন মানুষ এই হিসেবে, মোরাল বিংটা কেমন। কারণ চার্মস স্ট্রাইক দ্য সাইড বাট ম্যারিট উইন্স দ্য সোল। এই যে বলে হচ্ছে এখনকার যে সোসাইটিতে যে সবাই বলে এই ব্যাপারটা যে সৌন্দর্য মানে রূপ ধুয়ে তো পানি খাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হইলে তোমার মানে প্রথমে হচ্ছে দর্শনধারী, তুমি দেখতে আগ্রহী হবা, কিন্তু যখন বলছে তোমার ম্যারিট, তোমার মেধা হচ্ছে অন্যের হৃদয় জয় করে নিবে। তুমি দেখতে সুন্দর না, বাট স্টিল ইফ ইউ আর মেরিটাস ইনাফ, ইফ ইউ আর আ গুড হিউম্যান বিং, যে কেউই তোমাকে পছন্দ করবে। কিন্তু তুমি দেখতে অনেক সুন্দর কিন্তু তোমার মাথায় আসলে ফাঁকা বেলিন্দার মতো, তাহলে হচ্ছে তোমার এই সৌন্দর্যের কোনো দাম নেই। এটা বলতেছে ক্ল্যারিসা। In fact, she states that moral worth is more powerful than beauty anyway, as beauty attracts the eyes but morality attracts the soul. বলছে এই যে নৈতিক যে তোমার সিদ্ধান্ত, নৈতিক যে চিন্তা ভাবনা, মূল্যবোধ, এটা হচ্ছে বলছে হৃদয়কে অ্যাট্রাক্ট করে। কারণ তোমার সৌন্দর্য হচ্ছে চোখ পর্যন্তই, ঠিক আছে, চোখকে অ্যাট্রাক্ট করে, তোমাকে দেখে একজন সেকেন্ড বার তাকাবে, কিন্তু ইফ ইউর মোরালিটি ডাজন্ট স্ট্রাইক হিম অর হার, তাহলে তার চোখে তুমি কখনোই সুন্দর না। তোমার সুন্দর হৃদয়ই একমাত্র অন্যজনের সুন্দর হৃদয় কেড়ে নিতে পারবে, তোমার মেধাই একমাত্র অন্যজনের সুন্দর হৃদয় কেড়ে নিতে পারবে, এরকম। In addition, morality is not subject to decay through smallpox or old age, and so it lasts longer, making it more worth pursuing. বলতেছে যে বিউটি তো হচ্ছে স্মল পক্স হইলেই চলে যাবে, বয়সের সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু মোরালিটি, তোমার যে নৈতিকতা, তোমার যে মূল্যবোধ, এটা কখনোই স্মল পক্স বা ওল্ড এজের মাধ্যমে শেষ হবে না। সো এই জিনিসটাকে হচ্ছে মানে তুমি যদি কেয়ার করো, এই জিনিসটাকে তুমি যদি নার্চার করো, তাহলেই একমাত্র হচ্ছে তুমি সুন্দর হইতে পারবা। তোমার যে বাহ্যিক সৌন্দর্য সেই সৌন্দর্য না, এই সৌন্দর্য হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং তুমি কতটা সুন্দর, তোমার হার্ট কতটা সুন্দর, তুমি কতটা মেধাবী, এই জিনিস। But Pope complicates this seemingly straightforward moral at the poem's conclusion, as the lock essence
to the skies where it becomes a constellation, suggesting that it is not as worthless as Clarissa argues it is. আচ্ছা, বলতেছে হচ্ছে যে মানে যখন আমাদের হচ্ছে ক্ল্যারিসার এরকম একটা স্ট্যান্ডে চলে আসছে যে সুন্দর সৌন্দর্য হচ্ছে ম্যাটার করে, শুধু ভিতরের সৌন্দর্য বাইরের সৌন্দর্য ম্যাটার করে না। তো তখন হচ্ছে বলতেছে যে পোপ আবার এই জিনিসটাকে কমপ্লিকেট করে ফেলে কখন, কারণ একদম শেষে যখন ওই চুলের যে গোছা সেটা যখন হচ্ছে আকাশে চলে যায়, সেটা যাওয়ার পরে হচ্ছে ওই এটা কনস্টেলেশন হয়ে যায়। কনস্টেলেশন কেমন, যে যেখানে হচ্ছে উম, তারা 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 হয়ে গেছে আর কি, তারা হয়ে যায় যখন, তখন বলতেছে যে পোপ বলে যে এটা আসলে এতটাও আনওয়ার্দি না যতটা হচ্ছে ক্ল্যারিসা বলতেছে। Clarice states that locks will turn to grey as a means of illustrating that ultimately all beauty fades. But after the lock ascends into the sky, the leader learns that while the other traces shall be laid in dust, this lock the muse shall consecrate to fame, and midst the stars inscribe Belinda's name. উফ, এই এই ইংলিশ এত কঠিন। আচ্ছা, বলতেছে হচ্ছে যে যখন ক্ল্যারিস একটা মানে কনক্লুশনে চলে আসলো যে মেয়েদের সব সৌন্দর্যই ভেইন, মানে সবকিছু এক সময় শেষ হয়ে যাবে, টার্ন টু গ্রে, তখনই পোপ আবার বলতেছে যে না আসলে সব পার্ট যদিও হচ্ছে ধুলায় মিশে যাবে, কিন্তু এই যে চুলের গোছাটা, এই চুলের গোছাটা হচ্ছে এই আকাশে চলে গেছে আর কি, ও স্টার হয়ে গেছে। দ্য মিউজ শ্যাল কনসিক্রেট টু ফেম, মানে ও হচ্ছে একটা মানে ফেমাস পর্যায়ে চলে গেছে, যেখানে হচ্ছে মিউজ যে হচ্ছে আসবে সেইটা হচ্ছে ওকে ওকে ঘিরে বন্দনা তৈরি হবে এই লকটাকে ঘিরে। সো বলতেছে এত হচ্ছে ক্ল্যারিসা যেমন বললো যে চুল হচ্ছে পেকে যাবে, সো এটার কোনো দাম নেই, এত কোনো মানে আনওয়ার্দি কিছু না, এটা হচ্ছে এক সময় হচ্ছে ওয়ার্থিফুল, মানে এটা হচ্ছে স্টারদের মধ্যে হচ্ছে বেলিন্দার নাম লেখা থাকবে যে ওই স্টারটা হচ্ছে বেলিন্দার চুল হয়ে গেছে এরকম। It can be difficult to understand what the reader is expected to gain from this, but one interpretation might be that Pope is speaking metaphorically about the power of poetry. এই যে আবার চলে আসছে পোয়েট্রি ভার্সেস বিউটির কনসেপ্টটা কিরকম, কারণ এই যে বেলিন্দার চুলটা হচ্ছে গিয়ে তারা হয়ে গেল, এটা কিভাবে হলো? এটা হইলো কারণ পোপ হচ্ছে ওই প্রথমেই বলছে যে হচ্ছে বেলিন্দার চুল এখন আর ফেরত দেওয়া যাবে না, এই চুলের লকটা হচ্ছে তারা হয়ে গেছে। সো যখন পোয়েট্রির মধ্যে বেলিন্দার এই লক অফ হেয়ারটা চলে আসছে, তখনই এটা ইমর্টালিটি পাইছে, এর আগে কিন্তু পায় নাই। বেলিন্দার চুল যদি ওর হাতে থাকতো আর বাতাসে চলে যাইতো, সেটা কেউই জানতো না ওইটা চুল ছিল নাকি কি ছিল। কিন্তু যখন হচ্ছে পোপ বলতেছে এটাকে নিয়ে একটা কবিতা হইলো, একটা মহাকাব্য হইলো বেলিন্দার হেয়ারের রেপ নিয়ে, সো তখনই হচ্ছে এই হেয়ারটা তোমার আমার সবার চোখে হচ্ছে এটা স্টার হয়ে গেল। সো আবারও চলে আসছে যে পোয়েট্রি কোনো বিউটিফুল জিনিসকে মানে ইমর্টালিটি দান করতে পারে। সো এটা এত সুন্দর হইতে হবে যে হচ্ছে যেটা পোয়েট্রির বিষয়বস্তু হবে, কবিতার বিষয়বস্তু হবে। আচ্ছা, এখন বলতেছে যে Pope mentions Berenice Locke, referencing a poem by the Roman poet Catullus, itself inspired by the work of Greek poet Callimachus, in which a lock of hair is transformed into constellation. বলতেছে এখানে আবার পোপ হচ্ছে বলতেছে যে ও হচ্ছে একটা বেরেনিক লক হচ্ছে একটা রোমান পয়েট হচ্ছে একগুচ্ছ চুলের ইয়ে নিয়ে চুলের হচ্ছে গোছা নিয়ে হচ্ছে একটা কবিতা লিখছিল, সেখানে ওই গুচ্ছ চুলটাকে বলছিল বেরেনিক লক। হ্যাঁ, সেটা ট্রান্সফর্ম হয়েছিল হচ্ছে তারায়, কনস্টেলেশনে। কনস্টেলেশন কেমন, যে তারার যে বাইরের পোর্শনটা আমরা দেখতে পারি এটাকে হচ্ছে বলে কনস্টেলেশন। মানে তারা তো আসলে
সৌরজগতের একটা মানে একটা জিনিস। তো এই জিনিসটাকে যখন হচ্ছে আমরা যতটুকু পৃথিবী থেকে দেখতে পারি ওই পর্যায়টাকে বলে কনস্টেলেশন। তো গ্রিক পোয়েট ক্যাটুলাস সে হচ্ছে এই এরকম একটা চুলের গোছা নিয়ে লিখছিল, যে চুলের গোছাটা হচ্ছে তারা হয়ে গেছিল। The point he seems to be making is that, in a way, not all hair does grow grey, as the enduring fame of the literary description of Berenice Bloch has given her beauty a kind of immortality. এই যে এখন আবার এই বিউটি ভার্সেস পোয়েট্রিতে চলে আসতেছি। পোপ বলতেছে যে সব চুলই কিন্তু এই সাদা হয়ে যায় না, সব চুলই পেকে যায় না, সব চুলই হারায় যায় না। কিছু চুল আসলে এই বেরেনিক লকের মতো মর্যাদা পায়, যেটা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে হচ্ছে মানুষজন চিনে যে তারা হয়ে গেছে বেলিন্দার চুল। তুমি আকাশে এখন তাকাইলে তোমার মনে হবে যে এই তারাটা হচ্ছে বেলিন্দার চুল হয়ে গেছে, এরকম। তো বলতেছে যে এই যে ইমর্টালিটিটা, একগুচ্ছ চুলকে যে মানুষ হাজার বছর ধরে মনে রাখতেছে, এইটা হয়েছে থ্রু দা পোয়েট্রি। Thus, when he mentions that through the power of the muse, Belinda's name shall be metaphorically written in the stars, he is in fact suggesting that literary fame, rather than moral worth, is the true means to escaping the effects of aging and the fading of youth. বলতেছে যে এখন আবার চলে আসছে যে ও মোরাল ওয়ার্থের সাথে লিটারেরি ফেমকেও মানে ভালো জায়গায় রাখছে, ভালো পজিশনে। ক্ল্যারিসা যেমন বলল যে হচ্ছে সৌন্দর্যের কোনো দাম নেই, তো পোপ হচ্ছে এটাকে ঘুরায় বলতেছে যে সেই সৌন্দর্যের দাম আছে যেটা হচ্ছে কবিতার বিষয়বস্তু। কবিতাকে পাওয়ারফুল হিসাবে পোপ হচ্ছে সাজেস্ট করতেছে। আর মোরাল ওয়ার্থ তো আছেই, মোরাল ওয়ার্থ কে হচ্ছে ওরা বলতেছে যে এই যে তোমার যে এইজ হবে, তোমার যে তারুণ্য হারায় যাবে, এটার পক্ষে বাধা হইতেছে তোমার মোরাল ইউথ, যে তুমি সুন্দর, সেই সৌন্দর্য হচ্ছে মানে মেনটেন করতে পারবে আর কি, এরকম। যে তুমি যতই বয়স্ক হও, তোমার মনের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা হচ্ছে কখনোই শেষ হবে না, কিন্তু তোমার যে বাইরের সৌন্দর্য সেটা শেষ হয়ে যাবে। Overall, Pope does seem to suggest that a day-to-day obsession with beauty is fundamentally an absurd and hopeless pursuit. However, he complicates this clear-cut moral by suggesting that ultimately beauty can have a certain kind of power, in that it can inspire art such as poetry, and such can be part of something which truly is able to transcend time. Thus, Pope seems to be saying that vanity itself is folly, but that to appreciate great art one should be careful not to underestimate the role of beauty in inspiring great works. আচ্ছা, এইটার কনক্লুশনটা কিভাবে টানলো পোপ? পোপ বলতেছে যে যদিও মোরাল ওয়ার্থ হচ্ছে সবচেয়ে দামি একটা ব্যাপার, অ্যাজ এ হিউম্যান বিং তোমার মোরাল ওয়ার্থ কেমন এটাই ম্যাটার করে, কিন্তু বলতেছে যে এই যে একটা একটা সার্টেন বিউটি, এই বিউটিটা যে আসলে গ্রেট আর্টকে ইন্সপায়ার করে, যে কোনো কবি বেলিন্দার সৌন্দর্যে মগ্ন হয়ে কবিতা লিখলো, কোনো পেইন্টার বেলিন্দার সৌন্দর্যে মগ্ন হয়ে ছবি আঁকলো, সো এটাকেও পোপ হচ্ছে সমান সম্মান দিচ্ছে, বলতেছে এটাও ফেলনার জিনিস না। যে সৌন্দর্য যুগে যুগে মানুষের মনে টিকে থাকে, যে সৌন্দর্যকে হচ্ছে কোনো আর্ট বা হচ্ছে মানে টাইমকে পার করে দেওয়ার মতো সৌন্দর্য, যেটা যে মোনালিসার যে ছবিটা কত বছর পুরানো ছবি, কিন্তু এটা হচ্ছে এখনো মানে আমরা দেখি আর অবাক হই। তো এরকম সৌন্দর্যকে পোপ বলতেছে যে পোয়েট্রি বা আর্ট হচ্ছে ইমর্টালিটি দান করে। তো এইরকম সৌন্দর্যেরও দাম আছে, এটা হচ্ছে পোপের ধারণা। পোপ বলতেছে যে সৌন্দর্য কিছুই না যদি কিনা সেই সৌন্দর্য এরকম এরকম আর্টকে হচ্ছে ইন্সপায়ার না করতে পারে। আর পাশাপাশি বলতেছে যে মোরাল ওয়ার্থ যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার দুর্জয় দাস। দুর্জয় দাস বলো তো হচ্ছে কখন একটা সৌন্দর্য মানে যে কোনো কারো সৌন্দর্য হচ্ছে কখন অমরত্ব পায়? দুর্জয় দাস। যখন ওটা কাব্যিক রূপ পায়, কাব্যিক প্রকাশিত হয়। গুড।
আচ্ছা, এবার ইতি মল্লিক বলো তো, যে হচ্ছে বেলিন্দার যে ভ্যানিটি, মানে সে যে সুন্দর হইতে চায়, সেই সৌন্দর্যটাকে পোপ কখন একমাত্র সাপোর্ট করলো? বেলিন্দার যে কাব্যিক রূপ, মানে সরি, বেলিন্দার যে সৌন্দর্য, এই জিনিসটাকে পোপ কখন সাপোর্ট করলো? আচ্ছা, ফারিয়া বলো হচ্ছে কখন বেলিন্দার যে হচ্ছে, সরি, ক্ল্যারিসা হচ্ছে যে বলে, সে কোন সৌন্দর্যটার কথা বলে? সে যে বলে যে মেয়েদের বেশি বেশি ফোকাস করা উচিত এই সৌন্দর্যের উপর, সেটা কোন সৌন্দর্য? ম্যাম সেটা দক্ষতার উপর নিজেকে প্রতিষ্ঠিত করা এরকম। না, এরকম না, সেটা বলে হচ্ছে যে তার, মানে 18 সেঞ্চুরিতে মেয়েদের নিজেদের প্রতিষ্ঠিত করার কোনো সেন্স ছিল না। সেই সময়টা ছিল অ্যাজ এ হিউম্যান বিং, মোরাল ওয়ার্থ কিরকম, মানে তুমি অ্যাজ এ হিউম্যান বিং তুমি ভালো না খারাপ, তুমি মানুষের ভালো চাও নাকি খারাপ চাও। নৈতিকতার দিক থেকে, হ্যাঁ, নৈতিকতার নৈতিকতার দিক থেকে মেয়েদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশিউর আমাদেরকে বলো তো পোয়েট্রির পাওয়ার সম্পর্কে বলো। পোয়েট্রিকে কেন বলতেছে হচ্ছে পাওয়ারফুল ইনাফ পোপ? পোয়েট্রি দ্বারা অনেক কিছু করাই সম্ভব, যেমন এই যে আমরা পাইলাম একটা মেয়ের চুলের গোছা। চুলের গোছা যে কেটে নিয়ে চলে গেল, এটা নিয়ে যে একটা যুদ্ধ হয়ে গেল, এরকম একটা মনের ভাব যে প্রকাশ করতে পারলো কবি। পোয়েট্রি তো সাধারণত কবিদের মনের ভাব প্রকাশ করাই মানে মূল উদ্দেশ্য। আচ্ছা, তো আমার পয়েন্ট হচ্ছে পোয়েট্রিকে পোপ কেন পাওয়ারফুল বলতেছে? কারণ হচ্ছে পোয়েট্রির মাধ্যমেই কোনো সৌন্দর্য ইমমর্টালিটিতে পৌঁছায়, যে 1000 বছর পরেও তুমি ওই সৌন্দর্যটাকে মনে রাখো। লাইক নাটোরের বনলতা সেন, তাকে আমরা জীবনে কেউ দেখি নাই, তার কোনো ছবি আমাদের কাছে নাই, কিন্তু আমরা যদি কোনো মেয়ের ঘন কালো চুল দেখি, আমরা তাকে বলি যে বনলতা সেনের মতো বিদিশা আর অন্ধকার করা চুল। ক্লিয়ার? পোয়েট্রির যে ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? পোয়েট্রি আসলে ইমমর্টালিটি দান করে কোনো সৌন্দর্যকে, এই জন্য এত ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করি।